অপর্ণা রাগে জ্বলে উঠল, কিন্তু অর্ণব সেদিকে গুরুত্ব না দিয়ে চুপচাপ সাথীকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেরোলো। চিত্রলেখা তখনও সেখানে দাঁড়িয়ে সবটা দেখছে। অপর্ণার রাগ সরাসরি চিত্রলেখার উপরেই পড়ল। তুই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো নাটক দেখাচ্ছিস কেন? গৃহপালিত ছাগলের বাচ্চা তো, তাই কখনো বনের গাধার হাঁকডাক দেখিনি, তাই দেখছিলাম আর কি। বলেই আর সেখানে দাঁড়ালো না চিত্রলেখা, এক দৌড়ে রান্নাঘরে ছুট লাগালো। যতক্ষণে অপর্ণা চিত্রলেখার কথা অর্থ বুঝতে পেরেছে, ততক্ষণে সে আর তার হাতের নাগালে নেই। অপর্ণা রাগে গজগজ করতে করতে নিজের ঘরের দিকে গেল। অনিকের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত, কেস কোর্টে যেতে আর 4 দিন সময় আছে। অনিককে হাসপাতাল থেকে রিলিজ করবে আজ, তবে তার সাথে সর্বদা একজন পুলিশকে রাখা হবে, কেননা বিষয়টা এখন সাধারণ কেস থেকে তার কর্মরত প্রতিষ্ঠানের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে পৌঁছেছে। অনিককে ইতিমধ্যে জব থেকে সাসপেন্ড করা হয়েছে। সাথীকে হাসপাতালে দেখা মাত্র অনেক কান্নায় ভেঙে পড়ল। পুরুষ মানুষের কান্না নাকি দুর্বল, অথচ অনিকের মনের সমস্ত যন্ত্রণা অবাধে কিছু অশ্রুকণা দ্বারাই সাথীর নিকট প্রকাশ করল। সাথী চুপচাপ অনিকের বুকে আলতো করে নিজের কপাল ঠেকিয়ে বুঝিয়ে দিল সে সবসময় তার পাশে আছে। তোমার সত্যটা আমি জানি, যদি নিজেকে বাঁচাতে চাও চুপচাপ 3 লাখ টাকা পাঠানোর 3 লক্ষ টাকা আমাকে পাঠানোর ব্যবস্থা করো। ভুলেও পুলিশকে হাবিজাবি বোঝানোর চেষ্টা করো না। তোমার বিরুদ্ধে প্রমাণও আছে আমার কাছে। টাকা নিয়ে জায়গা মতো এসো, নিজের বাঁচার প্রমাণ নিয়ে দূর হও। তুমি মেসেজটা দেখা মাত্র তিথির পায়ের নিচ থেকে জমিন সরে গেল। ভয়ে নখ কামড়াতে লাগলো সে। স্বভাবতই সে ভীতু, অনিককে ফাঁসানোর সাহসও তার মধ্যে ছিল না। দিতির ভয় ক্রমশ বাড়তে লাগলো। দিতির সত্য কে জানতে পারলো? এটা তো দিতি নিজের সহযোগিতাকেও জানানোর সাহস পাচ্ছে না। সে যদি জানে তবে সর্বপ্রথম দিতিকে মেরে ফেলবে। একটা টেক্সট দিতির পুরো জীবনের মোড় ঘুরিয়ে ফেলছে। চিত্রলেখা ছাদের প্রাচীর হেলান দিয়ে দাঁড়িয়েছিল। মাঝে মাঝে তার ওষ্ঠজোড়ার ফাঁকে শীষের ন্যায় শব্দ করা শোনা যাচ্ছে। সাথী তার সামনে বসে। চিত্রলেখার এমন রহস্যময় রূপ আগে দেখেনি সে। আমার কথা বুঝতে পারোনি ভাবি? তুই কাউকে না জানি এত ঝুঁকিপূর্ণ কাজ একা কেন করতে গিয়েছিস? তাছাড়া গীতির পরবর্তী পদক্ষেপ আমরা জানবো কি করে? আমি যতদূর জানি দিতি একা এসব করেনি। হয় সে নিজের সহযোগীর সাহায্য নেবে, অথবা আমাদের আগে কল করবে। দেখা যাক কোন জুয়াটা সে খেলে। ওর উপর নজর রাখাটা দরকার। পুলিশের সহায়তা নেওয়া যাবে না। তৌহিদ ভাইকে বললে কাজ হবে বোধহয়। তুই কোথায় ডেকেছিস দিতিকে? এখনো ডাকিনি, আগে তৌহিদ ভাইয়ের সাথে কথা বলে পরিকল্পনা সাজাতে হবে। ভাইকে হসপিটাল থেকে রিলিজ করলো না? শরীরের আবার অবনতি হয়েছে, অনেক প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। এসব পুলিশি অত্যাচার ওকে পুরোপুরি শেষ করে দিচ্ছে লেখা। চিন্তা করো না ভাবি, আমি এক্ষুনি বের হচ্ছি। তৌহিদ ভাইকে কল করে কোথাও আসতে বলছি, বাসায় ডাকা যাবে না। অর্পণা ভাবি চেঁচামেচি করতে পারে অযথা। তুমিও যাবে আমার সাথে? তুই আগে বের হ, আমি একটু পরে যাব। তোর বড় ভাবির মতো মানুষকে আমি এতদিন শ্রদ্ধা করে আসছি, এখন আমার খারাপ সময়ে তার ব্যবহার জঘন্য। তুই বাড়ি ছাড়লি ওই মহিলার জন্য। তোর কি মনে হয় আল্লাহ এসব দেখতেছে না? ভাবি শান্ত হও, আমি বের হচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। আমি মেসেজ করে জানাবনি জায়গার কথা। সাথে মাথা নেড়ে সম্মতি জানালো। চিত্রলেখা নেমে আসলো। অপর্ণা সে আশেপাশে অপর্ণার নেই আশেপাশে। চটজলদি বোরখা পরে নিল সে। অপর্ণার চোখ ফাঁকি দিয়ে দ্রুত বেরোলো। তৌহিদের পরিচয় একটা ক্যাফেতে বসেছে তারা। চিত্রলেখা ইতিমধ্যে সাথীকে জানিয়েছে জায়গার কথা। তৌহিদ চিত্রলেখার কথা এতক্ষণে বেশ মনোযোগ দিয়েই শুনল। চিত্রলেখা, তুমি একটু তাড়াহুড়া করে ফেলেছ, তবে এখনও সবটা ঠিক করা যাবে। কোর্টের ডেটের আগে 2 দিন সময় আছে হাতে। আমি আজকে দিদির পেছনে একটা গোয়েন্দা লাগানোর ব্যবস্থা করছি। আগামীকাল বিকালে তুমি ওকে দেখা করতে ডাকো। এই ক্যাফের পেছন পাশে একটা পরিত্যক্ত বাড়ির মতো আছে, ওইখানেই আসতে বলবে। আচ্ছা ভাইয়া। কলেজে চমকা চিত্রলেখার ফোনটা বেজে উঠল। চিত্রলেখা স্ক্রিনে রঙ্গনের নামটা দেখে ভ্রু কুচকালো। এমন সময় রঙ্গনের কল। তৌহিদ ভাইয়ের সামনে কলটা রিসিভ করা মোটেও উচিত হবে না। কল কেটে দিয়ে ফোনটা সাইলেন্ট করলো সে। কার কল? রিসিভ করো।
কলেজের ফ্রেন্ড। রিসিভ করলে অযথা গল্প শুরু করবে। ভাবি যে কেন আসছে না এখনো। একটু বসো, আমি কফি আনছি, এর মধ্যে হয়তো ভাবিও চলে আসবে। চিত্রলেখা হালকা হেসে সম্মতি জানালো। রঙ্গন চুপচাপ দূরে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখলো। চিত্রলেখার ঠোঁটের হাসি আর খুব সন্তর্পণে তার কল ইগনোর করা রঙ্গন অনুভব করতে পারলো চিত্রলেখার জীবনে আসলে তার কোনো জায়গা নেই। সে কাছের বন্ধুও নয় চিত্রলেখার। এক মুহূর্তের জন্য তৌহিদ নামক মানুষটার উপর রঙ্গনের ক্রোধ যেন আকাশ ছুলো। সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করলো না। দ্রুত ক্যাফ থেকে বেরিয়ে গেল রঙ্গন। বিকেলের দিকে আশফিন আহমেদ ফিরলেন। রঙ্গনকে দেখে তিনি অবাক হলেন না, তবে তার চোখে মুখে কাঠিন্য স্পষ্ট। মা, কিছু হয়েছে? কোনো সমস্যা? সাথে ডিভোর্সের জন্য বড় ভাইয়া উঠে পড়ে লেগেছে, তবে আমার মনে হচ্ছে অনেক নির্দোষ। যতই ওই ফ্যামিলিকে দোষারোপ করি, সাথে অনেককে ছাড়া থাকতে পারবে না, এটাও সত্যি। এখন আবার কি? জোর জবরদস্তি করে আর কি করতে পারবে? তুমি মামাকে সাহায্য করতে চাচ্ছ? না, যখন বিয়ের সময় আটকে ছিলাম তখন তারা আমার কথাকে গুরুত্ব দেয়নি। এখন তাদের ব্যক্তিগত বিষয়ে আমার হস্তক্ষেপ ঘটবে না। আশফিনা আহমেদ আর কথা বাড়ালেন না, নিজের ঘরের দিকে এগোলেন। রঙ্গন মাঝে মধ্যে অবাক হয় নিজের মায়ের এক এক রূপ দেখে। সব রূপেই একটা বস্তু কমন, তার প্রগাঢ় আত্মসম্মানবোধ। তার মায়ের মতো আত্মসম্মানবোধ সে তার পরিবারের অন্য কারো দেখেনি। রঙ্গন দীর্ঘশ্বাস ফেলে ছাদে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক সে সময় অহমে সে পথ আটকালো তার। তুমি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ ভাইয়া? না, পালাবো কেন? তোর না পরীক্ষা চলছে, তাই বিরক্ত করছি না। ওহ ভালো, সবাই আমাকে একা করে দাও। ছ্যাঁকা খাওয়া কথাবার্তা বলছিস কেন? কারণ আমি ছ্যাঁকা খাইছি। আমার গার্লফ্রেন্ডটা যে আস্ত গাধা, যে যা বলে বিশ্বাস করে ফেলে। একটা সম্পর্কে যদি আমার ওপর তার বিশ্বাসই না থাকে, তাহলে সম্পর্ক কিভাবে টিকবে বলো তো? রঙ্গনের কানে অহমের বলা কথাগুলো বাজতে থাকলো। সে তো চিত্রলেখাকে অবিশ্বাস করতে শুরু করেছে, কিন্তু তার আর চিত্রলেখার মধ্যে আদতে কোনো সম্পর্ক নেই যার ভিত্তিতে সে কিছু বলতে পারবে। ছেলেটা সত্যি চিত্রলেখার খুব কাছের কেউ হতে পারে। যদি সত্যি তাই হয়, তবে চিত্রলেখা কেন তার সাথে সময় কাটাতে রাজি হলো? প্রশ্নগুলো ঘুরপাক কাটছে রঙ্গনের মাথায়। সরাসরি চিত্রলেখাকে প্রশ্ন করবে সে। অহম উদাসীন মন নিয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেছে। ততক্ষণে রঙ্গন এগুলো ছাদে যাওয়ার জন্য। ক্যাফে থেকে বাড়িতে ফিরেই রঙ্গনকে কল করলো চিত্রলেখা। রঙ্গন রিসিভ করলো একটু পরেই। কল করছিলেন যে? ব্যস্ত ছিলে? একটু। কোথাও গিয়েছিলে? হ্যাঁ, এক বন্ধুর সাথে বেরিয়েছিলাম। ও। রঙ্গনের আর কিছু বলতে ইচ্ছে করলো না। ছেলেটা তবে সত্যিই চিত্রলেখার বন্ধু, কিন্তু আদতে এটা বন্ধুত্ব নাকি অন্য কিছু? রঙ্গন কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। চিত্রলেখার উপর তো তার কোনো অধিকারও নেই, তবে চিত্রলেখার জীবনে কেন সে অধিকার ফলাতে চাইছে? নিজের প্রশ্নে নিজেকে জড়িয়ে ফেলছে সে। আর কিছু বলবেন? না। রঙ্গন আচমকা এই কল কাটলো। চিত্রলেখার কণ্ঠস্বরও তাকে দগ্ধ করছে। অদ্ভুত এক আকুতি তাকে চারপাশ থেকে ঘিরে ধরছে, যেন কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না সে। দিদি কি করবে এখনো বুঝে উঠতে পারেনি। তার কাছে আবার টেক্সট এসেছে, টাকা নিয়ে দেখা করতে বলা হয়েছে তাকে। দিদি এখন অবধি নিজের সহযোগীকে কথাটা জানায়নি। জানলে লোকটা তাকে মেরেই ফেলবে। দিদি লোকটার থেকে প্রায় 10 লক্ষ টাকা নিয়েছে। সেখান থেকে 1,03,000 টাকা নিয়ে এসব চাপা রাখতেই হবে। দিদির ভয় কোনোভাবেই কমছে না। অনেককে ফাঁসানো সহজ ছিল বোধহয়, তাকে এই কাজটা দেওয়া হয়েছিল তাই। অনেকের ফোন ব্যবহার করাটাও কঠিন ছিল না। পার্ট অ্যান্ড সিম্পল আইডি ব্যবহার করতেও অসুবিধা হয়নি। কাজ শেষ করে সমস্ত প্রমাণ অনেকের আইডি থেকে ডিলিট করাটাও কঠিন ছিল না। কিন্তু অসুবিধাটা অনেক বাধালো দিদিকে জিজ্ঞাসাবাদ করে। চিত্রলেখার অদ্ভুত লাগছে। অদ্ভুত এই অশান্তির কারণ দিদিকে নিয়ে ভয় নাকি রঙ্গনের কারণে বুঝতে পারছে না সে। রঙ্গনের কথার ধরন তাকে পীড়া দিচ্ছে। চিত্রলেখা বুঝতেও পারছে না রঙ্গনের হঠাৎ কি হলো। চিত্রলেখা রঙ্গনকে কল করবে ভেবেও সিদ্ধান্ত নিতে পারলো না। ইনফিউরিটির কমপ্লেক্স সমস্যাটা তার বেশ পুরনো। এই মুহূর্তে রঙ্গনকে কল করার সাহসও তার হচ্ছে না। বারংবার মনে হচ্ছে রঙ্গনের সাথে এই ঘনিষ্ঠতা তার জন্য সঠিক নয়। এই ঘনিষ্ঠতার পরিণতি কি? রঙ্গন কি কেবল তাকে বন্ধুই মনে করে?
অজস্র প্রশ্ন মনে উত্তর চাওয়ার সাহস করতে পারছে না সে। দুপ্রান্তে দুজন একই মুহূর্তে অলস ভঙ্গিতে রেলিংয়ে হেলান দিয়ে অজস্র প্রশ্নের ভিড়ে নিজেদের নাম না জানা সম্পর্কের উত্তর তালাশ করে বেড়াচ্ছে। চিত্রলেখা, ভয় পেও না, আমরা তোমার আশেপাশেই থাকবো। পুলিশের 2জন অফিসার সবসময় তোমার দিকে নজর রাখবে। তুমি চুপচাপ শুধু এখানে ওখানে যাবে এবং যতটা সম্ভব সত্যি কথা ওর মুখ থেকে বের করবে। এটা আবার বলবো? তহিদের কথায় কেবল মাথা নাড়ল সে। এমনিতে যথেষ্ট সাহসী হলেও এই মুহূর্তে অনেকটা ভীত হয়েছে সে। দিদি কি একা আসবে? কোনো পরিকল্পনা নিশ্চয়ই আছে তার। চিত্রলেখা জোরে শ্বাস নিয়ে সামনে তাকালো। তহিদ তখনও ফোনে তাকে নানা রকম পরামর্শ দিয়ে যাচ্ছে। চিত্রলেখা সেসব এখন কানে নিচ্ছে না। তার যতটা সম্ভব নিজেকে শান্ত রাখতে হবে। চোখ বন্ধ করলো সে। কায়া সত্যটা যেন তার সামনে প্রতীয়মান হলো। ভয় পাচ্ছ চিত্রলেখা? তুমি যা করছো নিজের পরিবারের জন্য, ভয়কে স্থান দিও না মনে। আমি কি পারবো? তুমি অবশ্যই পারবে। চিত্রলেখার ঠোঁটের কোণে হাসি ফুটলো। সে পারবে, তাকে পারতেই হবে। সামনে তাকালো চিত্রলেখা। নিকাবে আবৃত সমস্ত শরীর তার। দিদিকে তাকে চেনার কথা না, আর এই অবস্থাতে তো মোটেও না। দিদি নির্ধারিত সময়ে উপস্থিত হলো। ক্যাফের পেছনের অংশটা নির্জন, তবে খানিকটা বন জঙ্গলের মাঝখানে একটা রাস্তার মতো সামনে এগিয়েছে। জঙ্গলের ঝোপঝাড়ে তহিদ এবং 2জন পুলিশ লুকিয়ে আছে। রাস্তার একপাশে একটা ডাক বাক্সের মতো বাক্স রাখা। চিত্রলেখা সেখানে অপেক্ষা করতে বলেছিল দিদিকে। দিদি সেখানে দাঁড়িয়ে আছে। দিদিকে অপেক্ষা করতে দেখে চিত্রলেখা তাকে কল দিল। দিদি তৎক্ষণাৎ রিসিভও করলো। আমি এসেছি, আপনি কোথায় আছেন? টাকার ব্যাগ বাক্সে রেখে সামনে এগো। আপনি মেয়ে? ছেলে মনে হয়, চুপচাপ সামনে আয়। চিত্রলেখার ধমক শুনে দিদির ভয় বাড়লো। তার হাত পা কাঁপতে লাগলো। এই মুহূর্তে চিত্রলেখারও মনে হলো এই মেয়ে একা কিছু করতে পারবে না কখনোই। অবশ্যই এর পেছনে কেউ আছে। দিদি সামনে এগোলো। চিত্রলেখা তার মুখোমুখি দাঁড়ালো। দিদি, 3 লাখ আছে তো? হ্যাঁ, এখন প্রমাণটা ফেরত দিন আমাকে। এত সহজে না। অনিক মাহমুদকে তো তুমি একা ফাঁসাওনি, সাথে যে ছিল সে কোথায়? আপনি কি করে জানলেন? চুপচাপ প্রশ্নের উত্তর দাও। ওনার কথা বললে উনি আমাকে মেরে ফেলবে। উনি ভয়ঙ্কর লোক। দয়া করে আপনি টাকাটা নিয়ে আমাকে প্রমাণ দিয়ে দিন। অ্যাটেম্পট টু রেপের যে মিথ্যে কেস করেছো তার ক্ষতিপূরণ হিসেবে তো ভালোই টাকা পাবে। আরো 2 লাখ তোমার কাছে চাওয়াই যায়, কি বলো? দেখুন, আপনি বাড়াবাড়ি করছেন। আপনি 3 লাখ বলেছেন, আমি দিয়েছি। এখন আমাকে প্রমাণ দিন। অনিক মাহমুদকে ফাঁসিয়ে কি লাভ হলো? বড়সড় পজিশনের কাউকে ফাঁসালে ক্ষতিপূরণ বেশি পাইতা। আমার কিছু করার ছিল না। তাছাড়া অনেক সহজ সরল, ওকে ফাঁসানো সহজ ছিল। এখন আপনি প্রমাণ দিবেন? লেখা একটা ছোট্ট বক্স দিদির দিকে বাড়িয়ে দিল। দিদি বক্সটা খুলে একটা মেমোরি কার্ড পেল। এটাতে তোমার কৃত্রিকলাপের রেকর্ডিং আছে, অনিকের রুমের হিডেন সিসিটিভি ফুটেজ এটা। এখন চুপচাপ এখান থেকে যাও, আশেপাশে তাকাবে না, আর পেছনে তো ভুলেও না। দিদি বোকার মতো মাথা নাড়ালো। সে চটজলদি দ্রুত পায়ে মেমোরি কার্ডটা নিয়ে চলে যেতেই তহিদ এবং অন্যান্য পুলিশ অফিসার বাইরে এলো। এতক্ষণে দৃশ্য ভিডিও করেছে তারা, আর চিত্রলেখা দিদির বলা সমস্ত কথা ফোনে রেকর্ড করেছে। আপাতত তাদের কাজ শেষ। বাকিটা কাল কোর্টে দেখা যাবে। যাবতীয় প্রমাণ দিয়ে নিয়ে বাড়িতে ফেরার উদ্দেশ্যে বের হলো চিত্রলেখা এবং তৌহিদ। আচ্ছা ভাইয়া, আমাদের কাছে তো কোনো সিসিটিভি ফুটেজ ছিল না, তাহলে ওই মেমোরি কার্ডটাতে কি আছে? ইমরান হাশমির গান। কি? আরে মজা করছি, এটা একটা ভাইরাসযুক্ত মেমোরি কার্ড। এটা যে ডিভাইসে তুলবে সেটা আর অনই হবে না। পরে আবার যখন তোমাকে কল করবে তুমি বলবে কোর্টের পর দেখা করতে, ততক্ষণে তো সব প্রমাণ হয়েই যাবে। আচ্ছা। চিত্রলেখাকে বাড়িতে নামিয়ে দিয়ে তহিদ চলে গেল। চিত্রলেখা বাড়িতে ঢুকতেই অপর্ণার মুখোমুখি হলো। তহিদ যে তাকে নামিয়ে দিয়ে গেছে এটাও দেখেছে সে। তৌহিদ তোকে কেন নিয়ে গেল? কোথায় গিয়েছিলি ওর সাথে? এই কাজ ছিল, সব সময় সন্দেহ করা বন্ধ করো। তোর এক ভাই জেলে, তার উকিলের সাথে একা কি কাজ তোর? অদ্ভুত তো, কাজ থাকতে পারে না। অনেক ভাইয়ের বিষয়েই কথা বলতে গিয়েছিলাম। অন্ধকে হাই করছি নাও? আমি কি ফষ্টি নষ্টি শুরু করেছিস তুই এসব? খবরদার, আমার বাড়িতে কিন্তু এসব চলবে না, আমি বলে দিলাম। বাড়ি তোমার একার না ভাবি,
হ্যাঁ। অপর্ণার ইগোতে লাগলো কথাটা। চুপচাপ ঘরের দিকে এগুলো সে। চিত্রলেখা বিরক্ত হয়ে সাথীর ঘরের দিকে পা বাড়ালো। এই বাড়িটা তার আর বাড়ি মনে হয় না। অপর্ণার প্রতিনিয়ত চেঁচামেচি আগে সহ্য করতেও, কিন্তু একটা মানুষ কতই বা সহ্য করতে পারে যখন কিনা প্রতি পদে তার চরিত্রের উপর আঙুল তোলা হয়। অর্ণব মাত্র বাড়িতে ফিরেছে। ব্যবসা নিয়ে এরকম দুশ্চিন্তায় আছে সে। ব্যবসা কাজে মন দিতে পারছে না। সন্ধ্যার আগে আগে অনেকের সাথে দেখা করতে গিয়েছিল। অনেকের শরীর দুর্বল এখনো। ক্লান্ত আর শ্রান্ত দেহে মাত্র বাড়ির চৌকাঠে পা রেখেছিল সে। তৎক্ষণাৎ অপর্ণা গজগজ করতে করতে বলে, তোমার বোন বাড়িটাকে কি পেয়েছেটা কি? হ্যাঁ, কোঠা। যখন তখন যাকে ইচ্ছে তাকে নিয়ে ঘুরবে। আমাদের তো মান সম্মান আছে, ওর কি একটু লজ্জা হয় না? কি হয়েছে অর্পণা, বাড়িতে না ঢুকেই কি শুরু করেছো? তোমার বোন তৌহিদের সাথে রং ঢং করে বেড়াচ্ছে। আমি জিজ্ঞাসা করাতে বলেছে ওর বাড়ি, ওর যা ইচ্ছা করবে। এমনিতেই সারাদিনের ক্লান্তিতে অর্ণবের মেজাজ সপ্ত পাঁচপানে ছিল। তার উপর অপর্ণার কথাবার্তা আরো বিরক্ত হয় সে। অপর্ণার উপর জমে থাকা ক্রোধ অগ্নেয়গিরির মতো বেরিয়ে আসতে চায়। চেঁচিয়ে চিত্রলেখাকে ডাক দেয়। বড় ভাইয়ের ডাক শুনে চিত্রলেখাও ধরফর করে বসার ঘরে আসে। অর্ণবের অগ্নিদৃষ্টি দেখে খানিকটা ভয় পেয়ে যায় সে। অপরদিকে অপর্ণার উপর করা রাগের ঝাঁজ গিয়ে পড়লো চিত্রলেখার উপর। তুই তৌহিদের সাথে বেরিয়েছিলি? হ্যাঁ ভাইয়া, কিন্তু ও তোকে রেখে গেছে? হ্যাঁ। তুই তোর ভাবিকে বলেছিস তোর বাড়ি যা ইচ্ছা করবি তুই? ভাইয়া তুমি ভুল বুঝছো। চিত্রলেখা আর কিছু বলার সুযোগ পেল না। অর্ণবের রাগের বহিঃপ্রকাশ ঘটলো সজোরে একটা চরের মাধ্যমে। চিত্রলেখা ছিটকে দূরে সরে গেল। যে বড় ভাই তাকে আগলে রাখতো, আজ সেই বড় ভাই তার গায়ে হাত তুলেছে। সাথীও তৎক্ষণাৎ ছুটে এলো সেখানে। অর্ণবের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। এত সাহস তোর? ছেলে নিয়ে ঘুরে বেরিয়ে বাসায় এসে দাপট দেখাস? কি সম্পর্ক তোর তৌহিদের সাথে? চিত্রলেখা কিছু বলল না। কষ্টে যন্ত্রণায় সে কথা বলতেও পারছে না। সাথী বুঝতে পারছে সবটাই। সে কিছু বলতে যাওয়ার আগে চিত্রলেখা হাতের ইশারায় তাকে আটকালো। অর্ণবের রূপের সাথে কেউই পরিচিত নয়। অপর্ণা ভাবেনি অর্ণব এমন প্রতিক্রিয়া দেখাবে, তবে তার বিষয়টা দেখতে ভালোই লাগছে। তোর তৌহিদের সাথে কি সম্পর্ক বল? কোনো সম্পর্ক নেই। আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমি যার সাথে বিয়ে ঠিক করব তুই তাকেই বিয়ে করবি। চিত্রলেখা পাথরের ন্যায় জমে গেল। এতটা অবিশ্বাস! চোখ ছলছল করে উঠল তার। তবুও অর্ণবকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলো সে। পরক্ষণেই নিজের ঘরের দিকে ছুটল। অর্ণবের ব্যবহার তাকে আজ ভেঙে চুরে দিয়েছে। আজ প্রথমবার অর্ণবও তাকে উপলব্ধি করালো সে তার সৎবোন। চিত্রলেখার অশ্রুকণাগুলো যেন চোখ বেয়ে গড়াতে চাইল না। অভিমান হয়ে বুকে জমা থাকতে চাইল। যন্ত্রণা এবং প্রচন্ড মনোকষ্টে চিত্রলেখার দুর্বল সত্তাটা আবারও যেন সক্রিয় হতে চাইল। চুপচাপ নিরীহ দুর্বল চিত্রলেখা ফিরল বোধহয় তার মধ্যে। কোর্টে অপ্রত্যাশিত মুখগুলো চিত্রলেখাকে অপ্রস্তুত করছে বারংবার। তৌহিদের উপস্থিতি যেমন তাকে কাটা দিচ্ছে, তেমনি রঙ্গনের দৃষ্টিও। সবচেয়ে ভয়ঙ্কর যে নজর তা হলো নওশাদের। চিত্রলেখা ভুলেও নওশাদের উপস্থিতি কামনা করেনি। তবে অদ্ভুতভাবে সাথীর মা এবং ফুপি কাকাও এসেছে। রঙ্গন চিত্রলেখার দিকে তাকিয়েছে বেশ কয়েকবার। তৌহিদ যে অনেকের উকিল তা জানার পর থেকে সে সংকোচ বোধ করছে। চিত্রলেখাকে অযথাই ভুল বুঝেছে সে। আশফিন আহমেদ উপস্থিতিতে চিত্রলেখার সাথে কথা বলার চেষ্টা করাও বৃথা। চুপচাপ নত মুখেই বসে রইল সে। কোর্টের কার্যক্রম শুরু হলো। দিদির পক্ষের উকিল বেশ বড়সড় যুক্তির পসরা পেশ করলেন, তবে লাভের লাভ কিছুই হলো না। তৌহিদ গতকালকের রেকর্ডিংটা শোনানোর ব্যবস্থা করলো এবং সমস্ত ঘটনা যৌক্তিক ভঙ্গিতে উপস্থাপনও করলো। এমতো অবস্থায় দিদির উকিল কি করবে কিছুই বুঝলো না। যেখানে তার মক্কেল নিজের দোষ স্বীকার করেছে সেখানে সে কোনো যুক্তি দেখাবে? কোন যুক্তি বা দেখাবে? তবুও ফেক ভিডিও বলে সম্বোধন করার চেষ্টাতেও ডাহা ফেল করার পর দিদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইল তৌহিদ। অনুমতি দেওয়া হলো। দিদি ভয়ে ভয়ে কাঠগোড়ায় দাঁড়ালো। মিস দিতি, আপনি যে অনেক মাহমুদকে ফাঁসিয়েছেন তা তো স্পষ্ট দৃশ্যমান, কিন্তু এই কাজের পেছনে আপনার অপর সহযোগী কে? আমার আর কোনো সহযোগী নেই, আমি একাই করেছি। এখনো মিথ্যার আশ্রয় নিলে আপনার শাস্তি বাড়বে মিস দিতি। সুতরাং চুপচাপ সত্যটা বলুন। কোম্পানির তথ্য আপনি কার কাছে বিক্রি করতেন? কোনো সহযোগী ছাড়া এত গভীর প্ল্যান করা আপনার পক্ষে সম্ভব না। আমি একাই
করেছি। আচ্ছা, তাহলে ভিডিও অনুযায়ী আপনি 3 লাখ টাকা রেখে গিয়েছিলেন। এত টাকা কোথায় পেলেন আপনি? আমি কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের রাইভালের কাছে বিক্রি করেছি। আর এই ডিলটা কিভাবে হলো? কে এই রাইডাল? দিতি থতমত খেয়ে গেল। এসব তার জানা নেই। সে কেবল তথ্য চুরি করত এবং তার সহযোগিতাকে দিত। তার সহযোগী সব ডিল করত। তাদের পরিকল্পনা ছিল কোনোভাবে ধরা পড়লে অনেককে যেন ফাঁসানো যায়। উত্তর নেই তাই না মিস দিতি? আমি দিচ্ছি উত্তর। আপনার ফোন আমি ট্যাপ করেছিলাম। কল রেকর্ডস অনুযায়ী আপনি একটা আননোন নাম্বারে কিছুদিন হলো রেগুলার কল করেছেন। নম্বরটার কোনো ডিটেলস নেই, তবে সেটার লোকেশন আমরা পেয়েছি। লোকেশন কোথাকার বলবো? আচ্ছা, একটু পরে বলি। তার আগে আমার অনেককে কিছু প্রশ্ন করার আছে। আপনি আসুন। মে আই ইউর অনার? জজ সাহেব সম্মতি দিলেন। তৌহিদ বেশ বিচক্ষণ ভঙ্গিতে অনেকের মুখোমুখি দাঁড়ালো। অনেকের শরীর মোটামুটি অসুস্থ হলেও সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। মিস অনিক, আপনার কর্মজীবনের কত বছর হলো? অনেক উত্তর দেওয়ার আগে প্রতিপক্ষ উকিল অবজেকশন দেখিয়ে বসালো। এটা নাকি অবান্তর। তৌহিদ শুধু বলল তাকে প্রশ্নগুলো শেষ করতে দিতে। জজ সাহেব অনুমতি বজায় রাখলেন। তৌহিদ, আমার কর্মজীবন 5 বছরের। এর মধ্যে আপনি কর্মক্ষেত্রে বেশ খ্যাত, 2 বার প্রমোশন পেয়েছেন। আপনার মনে হয় না আপনার এই বিষয়টা ঈর্ষণীয়? হতে পারে, তবে কর্মক্ষেত্রে আমরা সবাই বন্ধুর মতো, ঈর্ষা করার প্রশ্ন আসে না। আপনি তোফায়েল সরকারকে তো চেনেন? হ্যাঁ, আমাদের আসার 1 বছর আগে জয়েন করেছিলেন। আমরা ওনাকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু ওনার কিছু সমস্যার কারণে আমাদের প্রমোশন হলেও ওনার হয়নি। কি সমস্যা জানতে পারি? তার প্রশ্নে বিব্রত হলো অনেক। অন্য কারো দোষ ত্রুটি সর্বসম্মুখে বলতে সে অভ্যস্ত নয়। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। কেমন? ধন্যবাদ।